হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের তৃতীয় ক্লাসে। অলরেডি এই চ্যাপ্টারটার উপর আমরা 2টা ক্লাস করে ফেলছি এবং আশা করি যারা একদম শুরু থেকে দেখতেছো প্লেলিস্টটা, মানে অনেকেই তো আছে র্যান্ডমলি একটা ভিডিও প্লে করে দেখছে, তাদের কথা আলাদা। যারা একদম সিরিয়ালি প্রথম থেকে ক্লাসগুলো করে আসতেছো, তাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে পুরো চ্যাপ্টারটায় আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, তাই না? সো আমরা শুরু করবো আজকের ক্লাসটা। শুরুতে একটা কথা একটু বলে নিই, তোমাদের হয়তো একটা কনফিউশন থাকতে পারে যে ভাই আপনি তো আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেটা বলে দিচ্ছেন না। হ্যাঁ, অ্যাডমিশনে হয়তো রিটেন এক্সাম খুবই কম জায়গায় আছে বা রিটেনে অত বেশি কিছু লিখতে হয় না, বাট এইচএসসি পরীক্ষায় তো আমাদের লিখতে হবে, তাই না? আসলে দেখো, আমি যদি বাংলা কথাগুলো লিখে দিতে যাই তখন দেখা যাবে ক্লাসের লেন্থটা শুধু শুধু বড় হবে, যেটা আসলেই আননেসেসারি। তো আমি একদম কম্প্যাক্ট রাখতে চাচ্ছি, কনসেপ্টগুলো বুঝাই দিচ্ছি, আর আমি দেখবা গাইড করে দিই যে লেখাগুলো কিভাবে লিখব। একটু এগুলো বইয়ের উদাহরণের ম্যাথগুলো দেখে আমার কথাগুলো শুনে নিজেরা যদি লেখো, বাংলা কথা নিয়ে প্যারা নেওয়ার আসলে কিছু নেই, তুমি কনসেপ্টটা বুঝে নাও। ঠিক আছে, সো আমরা শুরু করব। একদম প্রথমেই আমি একটা কুইজ রাখছি। কুইজটা কি দেখো, আমরা গত ক্লাসে একটা টপিক পড়ছি সেইখান থেকে। তুমি চাইলে ভিডিওটা পজ করো, করে কমেন্টে নিজে থেকে ট্রাই করে উত্তরটা বলো, এবং আমার সলিউশনটা দেখার পর একটু এডিট করে লিখে দিও যে তোমার উত্তরটা হয়েছে কিনা বা ভুল গেলে কোন জায়গাটা ইস্যু হচ্ছিল, অথবা রিপ্লাই করে বলতে পারো। ঠিক আছে, তাহলে একটা কি হলো, দায়বদ্ধতা তৈরি হইলো যে তুমি যে পড়তেছো তোমার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হইলো তুমি একটু জাজ করতে পারলা। ওকে, দেখো কি বলা হয়েছে, ডিরেক্টর শব্দটিকে আমরা কতভাবে বিন্যস্ত করতে পারবো যেখানে দুইটা ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না। মনে করে দেখো, গত ক্লাসে বলছিলাম এই দুটি কথাটা যদি বলা থাকে যে দুইটা ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না, মানে আমাদের প্রত্যেকটা স্বরবর্ণের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো সেখানে ব্যঞ্জন বর্ণ নিয়ে বসাতে হবে। মনে পড়ে, যদি বলতো ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না, তাহলে একত্রে থাকবে না হলে যা হয় সেটাই করতাম, বাট বলছে দুটি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে না, মানে আমার স্বরবর্ণগুলোর মাঝখানে প্রত্যেকটা স্বরবর্ণের মাঝে যে ফাঁকা স্থানগুলো সেখানে আমি ব্যঞ্জন বর্ণ নিয়ে বসাবো। তাহলে আমি একটু দেখি আমাদের এখানে স্বরবর্ণ কোনগুলো। আমার এখানে স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণ আছে হচ্ছে এই যে আই, আই, তারপর আছে হচ্ছে এই যে ই, তারপর আছে হচ্ছে ও। আর কি কোনোটা আছে একটু লক্ষ্য করি তো ভালো মতো, না, আই, ই আর ও, এইগুলোই আমাদের স্বরবর্ণ। তো আমাদের স্বরবর্ণগুলো হচ্ছে দেখো কি কি, আই, দেন আছে হচ্ছে ই, দেন আছে হচ্ছে ও। সো এদের মাঝখানে ফাঁকা স্থান কয়টা বলো তো? এদের মাঝখানে ফাঁকা স্থান হতে পারে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এরকম রিটেন আসলে লিখতে পারো যে স্বরবর্ণগুলোর মাঝখানে ফাঁকা স্থান কয়টা? 4টা। তোমার ব্যঞ্জন বর্ণ কয়টা ভাইয়া? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 1, 2, 3, 4, 5। ব্যঞ্জন বর্ণ 5টা। তুমি কিভাবে 5টা বর্ণ নিয়ে 4টা ফাঁকা স্থানে বসাবা? তুমি 4টা ফিল আপ করে ফেললা, দেন পরবর্তীটা বসাতে গিয়ে কোনো না কোনো 2টা ব্যঞ্জন বর্ণ কিন্তু পাশাপাশি চলে আসবেই। ফর এক্সাম্পল তুমি এইভাবে ফিল আপ করছো, দেখো আমি বলতেছি। ফর এক্সাম্পল তুমি এইভাবে ফিল আপ করছো যে আমার ডি বসছে, এরপর আর বসছে, এরপর সি বসছে, এরপর টি বসছে। এখন তুমি আরটাকে কই বসাবা? মানে এখানে তো আমাদের 2টা আর, এই যে একটা আর, এই যে আরেকটা। আরেকটা আরকে কই বসাবা? যেখানেই বসাতে যাও, সামনে দাও পেছনে দাও, 2টা স্বরবর্ণ কিন্তু পাশাপাশি চলেই আসতেছে, যেটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে এই ম্যাথটা আমরা কি দেখলাম? আমাদের কাছে এমন সুযোগই অ্যাভেলেবল নাই যে তুমি 2টা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না এরকম বিন্যাস বের করবা। তার মানে এটার আনসার অ্যাকচুয়ালি হবে 0, ম্যাথমেটিক্যালি বা বাংলায় বললে অসম্ভব। বুঝতে পারছো? এগুলা এমসিকিউতে দিয়ে দিতে পারে, যেসব জায়গায় কনসেপচুয়াল প্রশ্ন আসে বিভিন্ন ভার্সিটি এক্সামে, ঢাকা ভার্সিটিতে, বুয়েট প্রিলিতে, সেখানে এরকম দিয়ে দিতে পারে অসম্ভব। বা ম্যাথমেটিক্যালি বলতে গেলে আমাদের এরকম বিন্যাস সংখ্যা হচ্ছে 0টি। বুঝতে পারছো? ক্লাসের শুরু থেকে কেউ ধোকা খেয়ে গেছো যে নিজে ট্রাই করছে একরকম উত্তর আসছে আর এখন দেখলে আল্লাহ ভাইয়া এইরকম অবস্থা? প্যারা নেই, আমরা আস্তে আস্তে দেখো সামনের দিকে যাই। ওকে, আমি এখন আজকের ক্লাসের টপিকগুলো ঢুকে যাচ্ছি। এটা তো আমরা গত ক্লাসের টপিকটা একটু টেস্ট করলাম। আজকে আমরা শুরু করতেছি যে কনসেপ্টটা নিয়ে, সেটা হচ্ছে বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। মানে ধরো ফর এক্সাম্পল আমার 4জন ফুটবল প্লেয়ার আছে। কারা কারা? ধরো আমি নিচ্ছি হচ্ছে মেসি, ধরো আমি নিচ্ছি হচ্ছে মেসি, দেন নিলাম ধরো রোনালদো, কাউকে আপসেট করা যাবে না, বুঝছো? মেসি, রোনালদো, তারপর ধরো নিলাম নেইমার, তারপর নিলাম হচ্ছে নেইমার, আর এখন নিলাম বর্তমান জেনারেশনের এমবাপ্পে। ঠিক আছে, বর্তমান জেনারেশনের এমবাপ্পে। এখন ধরো এই 4জন প্লেয়ার থেকে তোমাকে 3জন প্লেয়ারের একটা টিম তৈরি করতে হবে। এই 4জন থেকে 3জন প্লেয়ারের টিম তৈরি করতে হবে। ওকে, বাট একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? তুমি এমনভাবে টিমটা তৈরি করবা যাতে মেসি আর রোনালদো তারা সবার ফেভারিট, সো মেসি আর রোনালদো ওই টিমে থাকতেই হবে। আরেকজন তুমি নেইমারকে নাও নাহলে এমবাপ্পেকে নাও,
তোমার ইচ্ছা। এবং টিম বানাইলেই হবে না, তাদের মধ্যে বিন্যস্ত করতে হবে। আমরা কিন্তু বিন্যাস করতেছি, মানে শুধু চয়েস করলেই হবে না, তারা একে অন্যের মধ্যে ক্রম পরিবর্তন করবে, শাফলিং হবে, সেটাও করতে হবে। ওকে, আমার শর্তটা কি, মেসি আর রোনালদো থাকতেই হবে, এরা হচ্ছে আমাদের বিশেষ বস্তু, ভিআইপি, এরা থাকতে হবে, এদেরকে নিতেই হবে, এরা হচ্ছে মাস্ট। এদেরকে নিয়ে তুমি 3 জনের একটা টিম তৈরি করবে। তাহলে আমি দেখো কি বলতে পারি, আমার স্লট কয়টা অ্যাভেলেবল, আমার স্লট অ্যাভেলেবল হচ্ছে 3টা। এই যে স্লট অ্যাভেলেবল হচ্ছে 3টা, তার মধ্যে আমি তো শুরুতেই নিয়ে নিব মেসি আর রোনালদোকে। মেসি আর রোনালদোকে কেন, তারা হচ্ছে মাস্ট, তাদেরকে নিতেই হবে। সো ওই 3 জন, এই 3টা প্লেস, ওই 2 জনকে তুমি কতভাবে বসাতে পারো। ধরো তুমি মেসিকে নিলা, মেসিকে নিয়ে তোমার কাছে বসানোর মতো অপশন আছে দেখো 3টা গেল। তারপর আসলো রোনালদো, রোনালদোর জন্য অপশন কিন্তু থাকবে, দেখো মেসি যদি এক জায়গায় বসে যায়, রোনালদোর জন্য অপশন থাকবে আর 2টা। সো পরের জনের জন্য অপশন আছে 2টা, যেহেতু আংশিক কাজ 3 গুণ 2, বা এত কষ্ট করে এটা না লিখে আমরা তো বলতেই পারতাম 3p2। শিখছি না যে 3টা অবস্থানে আমরা 2 জনকে বসাবো, কয়টা উপায়ে বিন্যাস করতে পারবো, 3 পারমুটেডস 2। বুঝতে পারছি? তাহলে এত জটিল করে না লিখে আমি ডিরেক্টলি বললাম যে মেসি আর রোনালদো 2 জন দিয়ে ধরো আমি জায়গাটা ফিল আপ করে ফেলছি, সেটা আমার করতে বিন্যাস হয়েছে হলো 3 পারমুটেডস 2। ওকে, দেন ফাইনালি অবশিষ্ট আছে কে, নেইমার না হয় এমবাপ্পে। তাহলে এখন 2 জন থেকে একটা প্লেস ফিল আপ করবা না। সো এই প্লেসের জন্য কি হবে বলো, এই প্লেসে আমি 2 জন থেকে যে কোনো একজনকে বসাবো। সো এটা করা যাবে টুয়াইস পারমুটেডস 1 এই উপায়। এবং 2টা কি আংশিক কাজ ছিল, সো এই 2 জনের মধ্যে কি করে দিব, গুণফল করে দিব। সো জাস্ট কিছুই না, যেগুলো বিশেষ তুমি আগে সেইগুলো নিয়ে নাও, তারপরে বাকি কাজটা করো। বুঝতেছো? তাহলে দেখো এখানে কিরকম আসবে, থ্রাইস পি2 হবে 3 দুগুণে 6, আর এখানে 6 দুগুণে কত আসবে, 12। সো টোটাল তুমি 12টা বিন্যাস করতে পারবা। একটু বানায় দেখো যে একটা টিম এমন হইতে পারে মেসি, রোনালদো আর হচ্ছে নেইমার, আর আরেকটা টিম হইতে পারে মেসি, রোনালদো আর হচ্ছে ধরো এমবাপ্পে। এমবাপ্পেকে ধরো আমি এই যে এমবি এভাবে লিখলাম, এমবাপ্পে। ঠিক আছে, এখন এই 3 জনের মধ্যে আবার তুমি 6টা বিন্যাস করতে পারো। আমরা একদম প্রথম ক্লাস থেকে দেখছি, ধরো এ বি সি, তাদেরকে ক্রম পরিবর্তন করে করে 6টা বিন্যাস তৈরি করতে পারো। সো এখান থেকে 6টা, আবার এই 3 জনের মধ্যে 6টা করতে পারো। দেখো অ্যাকচুয়ালি 6 6 12টা আসতেছে। আর ম্যাথমেটিক্যালি করার সময় আমরা তো সবসময় এরকম ম্যানুয়ালি বাংলা নিয়মে হাতে হাতে ভেঙে করব না, ম্যাথমেটিক্যালি কিভাবে করব, যেটা বিশেষ বস্তু যাকে রাখতেই হবে, আগে তার কাজটা সেটেল করে ফেলো, আগে তাকে খুশি করে ফেলো, এরপরে বাকি কাজ। সো আমি শুরুতেই কি করছি, আমার মেসি রোনালদো 2 জনকে রাখতেই হবে। সো আমি 3টা পজিশনে 2 জনকে রাখতে পারি থ্রাইস পি2 উপায়। দেন একটা পজিশন বাকি থাকে আমার আছে নেইমার আর এমবাপ্পে। সো 2 জন থেকে একটা প্লেস আমি ফিল আপ করবো টুয়াইস পি1, যেহেতু দুইটাই এক আলাদা আলাদা স্টেপ, পুরো একটা কাজের আংশিক কাজ। সো দুইটার মধ্যে গুণ হয়ে যাবে। কনসেপ্টটা বুঝতে পারছি কি, আমরা ম্যাথে যাই আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট একটা ফান এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিষয়টা। দেখো একটা ম্যাথে চলে আসছি, কি বলা হয়েছে একটু খেয়াল করো। কি বলা হয়েছে, ইংরেজি বর্ণমালার 26টা বর্ণ থেকে পুনরাবৃত্তি না করে, মানে একবার করে আমরা ব্যবহার করব, কত প্রকারে 5টি বিভিন্ন বর্ণ দ্বারা শব্দ গঠন করা যায়, যাদের মধ্যে এ এবং জেড অবশ্যই থাকবে। তাহলে ওই যে মেসি আর রোনালদোর মতো এখানে বিশেষ বস্তুকে, এখানে বিশেষ বস্তু হচ্ছে এ আর জেড। যে তুমি 5 অক্ষরের শব্দ তৈরি করবা, বাট এ আর জেড থাকতেই হবে। তুমি ইনিশিয়ালি কি করবা, এক কাজ করি, এ আর জেডকে আগে জায়গা দিয়ে দিই, ওদেরকে নিয়ে ভেজাল করার দরকার কি, ওদেরকে আগে নিয়ে নিই। সো তুমি কি করবা, তোমার মাথায় আসবে আমি তো 5টা ঘর নিচ্ছি, যে 5 অক্ষরের শব্দ। সো আমার কাছে অ্যাভেলেবল স্লট আছে কিন্তু 5টা, অ্যাভেলেবল স্লট আছে 5টা। তার মধ্যে এ আর জেডকে তুমি যে কোনো 2টা অবস্থানে নিয়ে ধরো বসাবা, এটা একটা, এইটা একটা। ফর এক্সাম্পল এই 2টা ঘর তুমি ফিল আপ করে ফেলছো। তাহলে এই 2টা ঘর তুমি কত উপায়ে ফিল আপ করতে পারো বা বিন্যাস করতে পারো, অবশ্যই 5টা ঘর 2 জনের জন্য হবে 5 পারমুটেডস 2 বা 5p2 উপায়। কয় উপায় বলো, 5p2 উপায়। সো বলতে পারো যে এ এবং জেড দিয়ে 5টি ঘরে আমরা পূর্ণ করতে পারি বা বিন্যাস করতে পারি 5p2 উপায়। বাকি রয়ে গেছে কয়টা, আরো 3টা না, ইংরেজি বর্ণমালা আরো আছে কয়টা, এ আর জেড বাদ দিয়ে বাকি 24টা। সেই 24টা থেকে যে কোনো 3টা এখন এসে বাকি স্লটগুলোয় বসবে। সো বাকিটা জাস্ট কি হবে, 24টার মধ্যে থেকে আমি নিব 3টা। সো 24 পারমুটেডস 3, এবং 2টাই যেহেতু আংশিক কাজ ছিল, এদের মধ্যে জাস্ট গুণফল হয়ে যাবে। দেখছো আগের মতো, যে আগে বিশেষ বস্তুর কাজটা সারো, তারপরে বাকি কাজগুলো সারো। দেখো বাকি আমাদের 3টা স্লট খালি ছিল, 1 2 3, আর বর্ণ রয়ে গেছে এ আর জেড বাদ দিয়ে 26-এর মধ্যে বাকি 24টা। সেই 24টা বসাইলাম আমি 24p3 উপায়। বলো বুঝতে পারলা কিনা, ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে মুভ অন করি। কি বলো দেখো,
15 জন খেলোয়াড় থেকে 11টি ভিন্ন ভিন্ন পজিশনে তুমি কতভাবে বিন্যাস করবা যেন 3 জন বিশেষ খেলোয়াড়, এই যে 3 জন আমাদের ফেভারিট কেউ হয়তো আছে, তাদেরকে আমি রাখতেই চাই অলওয়েজ, 3 জন বিশেষ খেলোয়াড় সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আগের মতো ভাবো, তোমার টোটাল প্লেয়ার হচ্ছে 11 জন, এর মধ্যে 3 জনকে আগেই নিয়ে নাও, 3 জন হচ্ছে বিশেষ খেলোয়াড়। সো 3 জনকে তুমি 11টার মধ্যে 11টা পজিশনে কয়ভাবে বিন্যস্ত করতে পারো? 11p3 না, 11টা আলাদা আলাদা পজিশন, সেখানে 3 জনকে কতভাবে বিন্যস্ত করতে পারো? 11p3। তো সবার আগেই হচ্ছে 11টা পজিশনে তুমি 3 জনকে বিন্যস্ত করে দাও 11p3। যেই তোমার বিশেষ বস্তুর কাজ শেষ, এখন পজিশন কয়টা বাকি? 8টা পজিশন। খেলোয়াড় কয়জন বাকি বুঝো? দেখো খেলোয়াড় কিন্তু আগে ছিল 15 জন, খেলোয়াড় শুরুতে ছিল 15 জন, পজিশন হচ্ছে 11টা। তো সো ঠিক যেমন পজিশন 11 থেকে 3টা কমে 8টা হয়ে গেছে, একই রকমভাবে খেলোয়াড়ও কিন্তু 15 থেকে 3টা কমে 12টা হয়ে গেছে। তাহলে কি বুঝতে পারো যে এখন খেলোয়াড় আছে 12 জন, পজিশন আছে 8টা, তাহলে এদেরকে বিন্যাস করা যাবে 12p8 এত উপায়। দুইটা আংশিক কাজ দেখে জাস্ট গুণফল করে দাও। দেখো 3 জন বিশেষ যে পার্সন ছিল যারা আমাদের ফেভারিট, তাদেরকে আগে নিলাম 11টা পজিশনের মধ্যে, তাদেরকে নেওয়ার পর পজিশন হয়ে গেছে 8টা, খেলোয়াড় হয়ে গেছে 12টা, তাই পরের অংশ করা গেছে 12p8 এই উপায়। বুঝতে পারলাম? ঠিক আছে, একদম সহজ, খালি একটু চিন্তা করতে হবে এই চ্যাপ্টারটা। 10টি বস্তু থেকে 5টি বস্তু নিয়ে কতগুলো বিন্যাসের মধ্যে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না। এবার কিন্তু বলছে অন্তর্ভুক্ত থাকবে না, এই যে থাকবে না চলে আসছে। অনেকের এই টাইপের ম্যাথে ইনিশিয়ালি একটা আইডিয়া আসে, আমিই পড়াইছি, তো তাদের এরকম আইডিয়া আসতে পারে যে ভাইয়া এক কাজ করি, কিন্তু থাকবে না বলছে, আমি প্রথমে এই 5টা কই গেল, এই 5টা বর্ণ নিয়ে যতগুলো বিন্যাস হবে মোট বিন্যাস সংখ্যা আগে বের করে ফেলবো, তারপর কোথায় কোথায় ওই 2টা বিশেষ বস্তু থাকবেই সেগুলা বের করে ফেলবো। তাহলে মোটটা থেকে বিশেষ বস্তু থাকবে এটা বিয়োগ দিয়ে দিব, তাইলেই আমার কাজ শেষ। আসলে না, তোমাকে বলছে 2টা বিশেষ বস্তু কখনোই থাকবে না, তুমি তো বিয়োগ করতেছো যেখানে 2 জনই থাকতেছে, তো সেইগুলো তো রয়ে যাচ্ছে যেখানে একজন একজন করে থাকতেছে, সেটা তো তুমি বাদ দিচ্ছ না। সো বুঝছো, কখন বিয়োগ করা যাবে কখন বিয়োগ করা যাবে না, এই পার্থক্য কিন্তু করতে পারতে হবে। এবং এটা কিন্তু তোমাকে কোথাও বলে দিবে না যত তুমি সিরিয়ালি ম্যাথ করবে। যে দেখো আমি কিন্তু স্লাইডে ম্যাথগুলা কোনটার পরে কোনটা করতে হবে বুঝে বুঝে সেভাবে সাজাইছি। সো সিরিয়ালি করে করে আমার সাথে প্র্যাকটিসটা করো, তাহলে দেখবো ওই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু বিয়োগ করে হবে না, কারণ বিয়োগ করলে যেখানে একটা করে ওই বিশেষ বস্তু থাকতেছে সেগুলোও কাউন্ট হয়ে যাচ্ছে। বাট আমাদের বলছে ওই 2টা বিশেষ বস্তু কখনোই থাকবে না, খুবই কেয়ারফুল, ওই 2টা বিশেষ বস্তু কখনোই থাকবে না। তাহলে আমি কি করব বল? আমার 5টা বস্তু নিতে হবে, 5টা বস্তু নিতে হবে মানে 5টা পজিশন খালি, এই 5টা পজিশন খালি, আমার বস্তু ছিল 10টা, বলছে ওই 2টা কখনো নিও না। তাহলে আমি কি করব ভাই? সিম্পল, ওই 2টা বাদ দিয়ে দাও। ওই 2টা বাদ দিলে কয়টা থাকে? 8টা। আমি ওই 8টাকে এই 5 জায়গায় বিন্যস্ত করে দিব। ওরা তো বাদ, ওদেরকে কেন নিব? ওদেরকে বিন্যাসের বাইরে কল্পনা করব। তাহলে জাস্ট হবে এই 8টা পজিশনে, সরি এই 5টা পজিশনে 8 জন, মানে জাস্ট 8p5। বুঝছো কত সিম্পল, কত সিম্পল? একটু চিন্তা করে দেখো, খালি ওই ভুলটা করা যাবে না, বিয়োগ করার বিষয়টা। বুঝতে পারছি? ঠিক আছে, কেন 2 জনকে বাদ দিলাম? কারণ ওই 2 জন থাকাই যাবে না, ওরা বলে দিছে। তাই 10টার মধ্যে ওই 2টা বস্তু বাদ দিয়ে দিলে থাকে 8টা, আমার বস্তু নিতে হবে কয়টা? 5টা। তাহলে 8p5 উপায়ে বিন্যাসটা করা যাবে। ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করি। এইবার আমরা চলে আসছি, আসলে দেখো প্রথম যে টাইপটাও দেখলাম বিশেষ বস্তু থাকা না থাকা, এটাও কিন্তু অ্যাকচুয়ালি নির্দিষ্ট শর্ত পূরণকেই সিগনিফাই করে, তাই না? তাও ভাইয়া দেখো আলাদা করে একটু আরেকটা স্লাইড নিছি যে এর পরের যে ম্যাথগুলো সেগুলোকে তুমি স্পেসিফিক কোনো টাইপে ফেলতে পারবে না, বাট এই সবগুলোতেই কোনো বিশেষ শর্ত থাকবে, তুমি সেই শর্তটা পূরণ করবে। সো আমাদের টার্গেট কেমন হবে? ধরো ফর এক্সাম্পল আমার এরকম অনেকগুলো স্লট আছে, এই যে 1 2 3 4 5, ধরো এই 5টা স্লট, 5টার মধ্যে এই যে হোয়াইটগুলো দেখতেছে এগুলো ধরো বিশেষ, এগুলো ধরো স্পেশাল, এই যে হোয়াইট 2টা ধরো স্পেশাল। আমাদের টার্গেট থাকবে আগে স্পেশাল বা শর্ত পূরণ, যে শর্তটা দেওয়া আছে সেটা পূরণ করে ফেলা। শর্ত পূরণ করতে যে বিন্যাস আগে আমি সেটা বের করব, তারপরে দেখো অবশিষ্ট যেগুলা এইটা এইটা এইটা, এই বিন্যাসগুলো ফিল আপ করবো অবশিষ্ট। তারপর ফাইনালি এই 2টা জাস্ট গুণ করে নিব। ভাইয়ের কালারটা লক্ষ্য করো, প্রথমে যে বিশেষ শর্ত বলছে যে হোয়াইট বক্স, ওই শর্তগুলো আগে পূরণ করব, তারপরে হচ্ছে অবশিষ্টগুলো পূরণ করব। দেন 2টা যেহেতু আংশিক কাজ, 2টা আলাদা আলাদা স্টেপ, একটা পরিপূর্ণ কাজের তোমার 5টা ফিল আপ করার পথে 2টাই করতে হবে, 2টা স্টেপই পালন করতে হবে, তাই জাস্ট গুণ করে দিব। আইডিয়াটা বুঝছি, আমরা ম্যাথে যাই, এগুলো থিওরি দেখে বোঝা যাবে না, ম্যাথে যেতে হবে। দেখো কি বলা হয়েছে, ম্যাচিউরিটি শব্দটি সবগুলি বর্ণ ব্যবহার করে কত উপায় সাজানো যায়। এটা আই গেছে আমার করানোর কিছু নেই, এতদিনে তুমি এটা মানে তোমার কাছে বাচ্চাদের ম্যাথ, ঠিক আছে ওটা করবো না। এই উপায়গুলোর মধ্যে কয়টির প্রথমে এম থাকবে? দেখো একটা শর্ত দিয়ে দিছে যে কয়টার প্রথমে এম থাকে,
তাহলে তোমার মাথায় কি আসবে বলতো? ম্যাচুরিটিতে কয়টা বর্ণ? ম্যাচুরিটিতে বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে তোমার 8টা লেটার ফিল করতে হবে, 8টা প্লেস ফিল করতে হবে। এর মধ্যে প্রথমে এম কে ফিক্স করে দাও। এই যে তোমার যে 8টা পজিশন 1 2 3 4 5 6 7 8, এই 8টা পজিশনে তুমি প্রথমে এম কে ফিক্স করে দিছো, কারণ ওরাই বলছে যে প্রথমে এম কে রাখো, এটা আমি ফিক্সড করে দিছি। বলে এটা তুমি কয় উপায়ে করতে পারবা? অবভিয়াসলি এখানে অপশন একটাই, এম তো আমি একবারই বসাবো, এটাকে তার বিন্যাস করার কিছু নাই, সো এটা একবারই বসানো যাবে। বাকি বর্ণ থাকতেছে 7টা, সো 7জন তোমার এখানে বিন্যস্ত হবে, সমস্যা কি? 7জন এই জায়গার মধ্যে নিজেদের মতো করে বিন্যস্ত হবে। সো আমার জাস্ট উত্তর হবে 77, বা ডিরেক্টলি বললে 7 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এদের মধ্যে কোনো রিপিটেশন আছে? হ্যাঁ, টি দেখো 2বার আছে, খেয়াল করছো? টি কিন্তু 2বার আছে, সো রিপিটেশন যেহেতু আছে ওই 2 দিয়ে ভাগ হয়ে যাবে। কেন? কারণ এখানে টি হচ্ছে 2বার ছিল, এগুলো লিখে নিব। তাহলে যেটা প্রথমে রাখতে বলছে দেখো ওই শর্তটা আমি ফিল আপ করে দিছি, করতে গিয়ে আমার কোনো উপায় লাগতেছে না, উপায় সংখ্যা 1, সো আমি 1-এর সাথে জাস্ট 7 ফ্যাক্টোরিয়াল গুণ করে দিছি, কারণ বাকি 7টা আমি মন মতো সাজায় দিছি। বলো বুঝতে পারলাম কিনা? টি ডাবল ছিল দেখে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ গেছে। ঠিক আছে, চলো সামনেরটায় মুভ অন করি। কি বলা হয়েছে? মিলেনিয়াম শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যায় এবং এদের কতগুলিতে প্রথমে ও শেষে এম থাকে। এবার দেখো 2টা শর্ত কিন্তু, প্রথমেও এম শেষেও এম। ঠিক আছে, চলো শুরু করি। কয়টা বর্ণ? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তাহলে আমি এতগুলো লিখবো না, 10টা ঘর না করে। ধরো এটা হলো প্রথম, এটা হলো শেষ, মাঝখানে আরো 8টা ঘর আছে। ঠিক আছে, মাঝখানে আরো 8টা ঘর, বলতে পারো 8টা শব্দ অক্ষর। ঘর না বলে তাহলে চলো বলে ফেলি, মাঝখানে আরো 8টা অক্ষর বা বর্ণ, 8টা বর্ণ আছে, ওগুলো আমি লিখিনি। আমাদের বলে দিছে যে প্রথমে আর শেষে এম বসাও, তাহলে প্রথমে এম শেষে এম, এই দুটাকে ফিক্সড করে দিতে হবে, এই দুইজনকেই ফিক্স করে নিতে হবে এইখানে, আর অন্য কোনো কথা নাই। দেখো তো এম কয়টা ছিল? এম কি 2টা ছিল? হ্যাঁ, এম 2টা ছিল, তাদেরকে ব্যবহার করে ফেলছি। তাহলে মাঝখানের স্পেস কয়টা? 8টা। ও আগে বললো যে এম কে তুমি কয় উপায়ে চুজ করতে পারো বা বিন্যাস করতে পারো? এক উপায়। তুমি বলতে পারো ভাইয়া এই 2 জায়গার মধ্যে তো 2 উপায় হবে, করো 2 ফ্যাক্টোরিয়াল, এরপর আবার ভাগ করতে হবে, রিপিট আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল, সো 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 1ই চলে আসবে। সো বেসিক্যালি এদের চয়েস করতে বা ফিক্স করতে বা বিন্যাস করতে তোমার কোনো প্যারা হইতেছে না, জাস্ট একবার এক উপায়ে করা যাচ্ছে। ওকে, মাঝখানে তাহলে 8টা প্লেস খালি, সেই 8টার মধ্যে তুমি বাকি 8টা নিয়ে বসাও, রাইট? সো বাকি 8টা তুমি কিভাবে বিন্যস্ত করতে পারবা? জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল ভাবে। কারণ কি? 8টা ঘরে 8টা বর্ণ দিয়ে 8p8 হয়ে যাবে কি 8 ফ্যাক্টোরিয়াল। কোনো কিছু রিপিট আছে? অবশ্যই আছে। দেখো কি কি রিপিট আছে। আমার আই আছে 2টা, ভাই রে ভাই এখানে ঝামেলা হবে হচ্ছে খুঁজে বের করতে। আই আছে 2টা, তাই 2 দিয়ে ভাগ। এরপরে এল আছে 2টা, এলও আছে 2টা, 2 দিয়ে ভাগ। এরপরে দেখি ই তো একটাই, এনও আছে 2টা, এনও আছে 2টা, আই গেল, এল গেল, এন গেল, এই ভুলে যাব, আমি লিখি তারও, এল 2টা, আই 2টা, এন গেল 2টা, 6টা হয়ে গেছে। অবশিষ্ট কি থাকে বলো? ইউ একটা, ই একটা, যাক আর কিছু নেই। সো উত্তর হয়ে যাবে এত। এখন এখানে অনেকের একটা ডাউট হবে, ভাইয়া এমও তো 2টা ছিল, এমও তো 2টা ছিল, ওইটা ভাইয়া আপনি নেন নাই। নিছি ভাইয়া, এই যে দেখো ওদেরকে আমি এই 2টা অবস্থানে বসাইছি, 2টা অবস্থানে বিন্যাস করা যাইতো 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। কারণ কি? 2জনকে 2টা অবস্থানে 2p2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, বাট এম তো আবার আছে 2টা, সো সেই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ। সো বেসিক্যালি ওইটা 1 এমনিতেই হয়ে যাচ্ছিল, সো ওইটা আলাদা করে কনসিডার করা কিন্তু লাগতেছে না। বলো বুঝলাম কিনা? ট্রিকি কিন্তু একটু। ঠিক আছে, চলো সামনের দিকে আস্তে আস্তে আমরা মুভ অন করি। কি বলা হইলো? ইমিডিয়েট শব্দটির সব কয়টি বর্ণকে কতভাবে সাজানো যায়, এটা আমার করানোর কিছু নাই, যে সবগুলা নিয়ে মোট যে বিন্যাস সেটা তুমি করতে পারবা। আমি পরেরটায় যাচ্ছি। কতগুলিতে প্রথমে টি এবং শেষে এ থাকবে? ধাপে ধাপে, আগেরটা কিন্তু 2টাই এম ছিল, প্রথমে টি আর শেষে এম। দেখি তো আমাদের কয়টা বর্ণ? 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমাদের 9টা বর্ণ। সো আমার এই হলো একটা, এই হলো লাস্টেরটা। সো আমি বলে দিব এই মাঝখানে কিন্তু আরো 7টা বর্ণ আছে, বুঝছো? মাঝখানে আরো 7টা বর্ণ আছে। পরীক্ষা এরকম চিত্র আঁকায় দিবা, টিচার এখান থেকে নাম্বার দিয়ে দেবে, এত বাংলা কথা লেখার প্যারা লাগবে না। তাহলে শুরুতে আমাদের থাকবে হচ্ছে টি, ফিক্স করে দিলাম, শুরুতে টি, এবং শেষে থাকবে হচ্ছে এ, এই দুইজনকে আমি ফিক্স করে দিলাম। তাহলে মাঝখানে আমার 7টা বর্ণ। দেখো তো কোনো কিছু রিপিট আছে কিনা। হ্যাঁ, এম আছে 2টা, এম আছে 2টা। তারপর আর কি কোনো কিছু রিপিট আছে? ই আছে 2টা, ই আছে 2টা, এই খুঁজে বের করা প্যারা, বুঝছো? 4টা গেল, ডি একটা, আই একটা, এ তো এই দেখছো আমি গুলাই ফেলতেছি, টি একটা, তারপর লিখি টি একটা। আমার এগুলো বহুত প্যারা লাগে, বুঝছো? খুঁজে বের করা কে কয়বার করে আছে, ছোটবেলার জিনিস। ডি আছে একটা নিছি, টি আছে একটা নিছি, ই আছে একটা, না ই তো 2টা,
এই আরেকটা বর্ণ কি বলো তো, 4 5 6 7টা না, আরেকটা বর্ণ কে, আই আই আই, আই আছে 2টা, ফাইনালি পাইছি। তোমরা বিরক্ত হয় না বুঝছো, আমার আসলেই প্রচুর প্যারা লাগে এখান থেকে কে কয়টা আছে এগুলো বের করতে। সো আমার মাঝখানে যে 7টা বর্ণ তাদেরকে আমি বিন্যাস করতে পারি 7p7 বা যেটা 7 ফ্যাক্টোরিয়াল, সেটাকে ভাগ করতে হবে যেহেতু আই 2বার, ই 2বার, এম 2বার, সো আমার 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এই 3জন দেখো 2বার করে করে আছে, এই 3জন 2বার করে করে আছে, ডি তো একটাই ছিল আর এ আর টিও একটা করে করেছিল। বুঝতে পারছো? সো এই হলো আমাদের ফাইনাল আনসার। উপরেরটাও ডিরেক্টলি তুমি 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতা, কারণ 7টা পজিশনে 7জনকে বিন্যাস করতেছো, সরাসরি 7 ফ্যাক্টোরিয়াল। বুঝছি। তো এই যে উপরের পার্টটা নিচের পার্টটা এগুলো কিন্তু আসলে আগেরই করা, এখানে জাস্ট নতুন শিখলে যে 2জনকে ফিক্স করে দেওয়া, টিকে এখানেই বসাইছে, এটা এক উপায়ে করা যায়, একে এখানেই বসাইছে এক উপায়ে করা যায়, ওরা ফিক্সড। তুমি পড়ছিলে না গত ক্লাসে একটা টাইপ, যে কারো অবস্থান ফিক্স করা, বস্তুর অবস্থান মানে কি বলা যায়, ফিক্সডের বাংলা কি, ঠিক করে দেওয়া, চেঞ্জ হবে না, অবস্থান পরিবর্তন হবে না। কারণ ওদেরকে আমরা বিন্যাসের বাইরে রেখে কল্পনা করছি না, এখানেও তাই হইতেছে, ওরা বিন্যাসিত হবে না এভাবে চিন্তা করলেই তো হইলো, মাঝখানে 7টা নিয়ে আমি কাজ করছি। বুঝছো? ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করি। কি বলা হয়েছে, আইডেন্টিটি শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যাবে পারবা? কতগুলির প্রথমে আই এবং শেষে টি থাকবে। এই এটা হোমওয়ার্ক করে ফেলো, একই ম্যাথ, প্রথমে আই এবং শেষের টি, এটা আমি করাই দিচ্ছি না, একই টাইপের ম্যাথ, এটা একটু নিজেরা বাসায় ট্রাই করে ফেলো, কারণ একই টাইপের ম্যাথে আর প্যারা দিয়ে লাভ নেই। আচ্ছা, এটা দেখো কি বলা হয়েছে, ক্যালকুলাস শব্দটির বর্ণগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় এটা পারবা? যেখানে প্রথমে ও শেষে ইউ অক্ষর থাকে, তাহলে এবার প্রথমে আর শেষে ইউ থাকবে। বর্ণ দেখো কয়টা, বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। সো আমাদের প্রথমেও ইউ, শেষেও ইউ, মাঝখানে আছে হচ্ছে আরও 6টা বর্ণ, মাঝখানে আছে হচ্ছে 6টা বর্ণ। ওকে, তাহলে আমাদের শুরুতে থাকতেছে আমি ইউ বসাইছি, শেষে থাকতেছে ইউ বসাইছি। এই 6টাকে বিন্যাস করতে পারি 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বা 6p6 ভাবে। কোনো কিছু কি রিপিট আছে দেখো, হ্যাঁ সি রিপিট আছে 2বার, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ইনটু এরপরে দেখো এল রিপিট আছে 2বার, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বাট এরপরে আমাদের এস আর এস তো একটা, আরেকটা কোনটা, একটা এ একটা করে আছে এই। আর অনেকে বলতে পারো ভাইয়া ইউ তো ডাবল ছিল, সো এটা কেন, 2টা পজিশনে 2টা ইউকে তুমি 2 ফ্যাক্টোরিয়াল ভাবে বসাইতে পারো, আবার যেহেতু রিপিট আছে তাই 2 দিয়ে ভাগ, সো আলটিমেটলি ওইটা 1 হয়েই যাবে। বুঝতে পারছো? এটা গেল প্রথম ধাপের উত্তর। সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন আছে, কতগুলিতে প্রথমে ও শেষে একই অক্ষর থাকে? এটা কিন্তু মজাদার একটা প্রশ্ন। মানে এখন অবধি আমাদের বিন্যাস সমাবেশ আমরা যতটুকু পড়ছি, আমার কাছে মনে হয় এই কোয়েশ্চেনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বুঝছো? এটা বুঝে গেলে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল হলো প্রথমটা, এখন আসে আমরা সেকেন্ডটা দেখতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো মতো মনোযোগ দিও সবাই। ওকে, আমরা এখন সেকেন্ডটা দেখতেছি। বলছে প্রথমে আসে সে ইউ এ টি এস এসব কিছু বলে না, বলছে একই অক্ষর থাকবে, প্রথমে যা শেষেও তা। তাহলে আমি একটু বলি যে আমার কোন কোন বর্ণগুলো ছিল। দেখো আমার ইউ ছিল 2টা, লিখে নিবা তোমরাও, ইউ ছিল 2টা। এরপর দেখো সি ছিল 2টা, ওকে সি ছিল 2টা ক্যালকুলাসে, এলও ছিল 2টা, ওকে এই 6টা বর্ণ হয়ে গেছে। 8টা বর্ণ ছিল না, একটা হইলো এ, একটা হইলো এস। তাহলে আমাকে বলো যে প্রথমে আর শেষে একই অক্ষর থাকতে হইলে ওই অক্ষর তো অ্যাটলিস্ট 2টা করে থাকতে হবে, যারা একটা করে আছে ওইগুলো কি আর প্রথমে আর শেষে বসতে পারবে না? ওইগুলো আগেই বাদ। তো তোমার কয়টা আলাদা আলাদা কেস হইতে পারে, হয় প্রথমে আর শেষে ইউ আছে, না হয় প্রথমে আর শেষে সি আছে, না হয় প্রথমে আর শেষে এল আছে। অর্থাৎ এখানে তোমার টোটাল 3টা কেস হইতে পারে ভাইয়া। কেস 1, এরপর হচ্ছে কেস 2, এরপর হচ্ছে ফাইনালি কেস 3। এখানে 3টা আলাদা আলাদা কেস পসিবল। কখনো এমন পসিবল যেখানে প্রথমে ও শেষে ইউ, ইউ নিয়ে করব, কখনো এমন পসিবল যেখানে প্রথমে শেষে সি, কখনো এমন পসিবল যেখানে প্রথমে শেষে এল। বুঝছো? তাহলে চলো করি। প্রথমে আর শেষে যদি ইউ থাকে, মাঝখানে আরো 6টা বর্ণ, তো 6টাকে তুমি কিভাবে সাজাবা? 6 ফ্যাক্টোরিয়াল, আর ভাগ করে দিতে হবে। দেখো আরো আছে সি, আরো আছে এল, সো 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আগেই বলছি যে কেন ইউ এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে না, কারণ ইউ এর জন্য তো 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আসবে, যেটা 1 হয়ে যাবে। গেল। তুমি মিলায় দেখো, সি এর ক্ষেত্রেও একই, প্রথমে আর শেষে সি, মাঝখানে 6টা বর্ণ, তো 6টা বর্ণকে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়। আবার যেহেতু ইউ আর এল 2টা করে আছে, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। একই রকমভাবে এল এরটাও চিন্তা করে দেখো, একই আসবে, 3টার ভ্যালু একই আসলো। বাট এইবার আমাকে বলো, আমি যদি মোটটা বের করতে চাই, 3টা কেস সমন্বয় করতে চাই, তখন যোগ করব নাকি গুণ করব? আমাদের একদম প্রথম ক্লাসে করা গণনার যোজন আর গুণন বিধি, সেটা টেস্ট হবে। আমি 2টা সেকেন্ড টাইম দিচ্ছি, একটু চিন্তা করো কি মনে হচ্ছে, যোগ করবো না গুণ করবো? দেখো
যদি কখনো এমন হয় যে প্রথমে শেষে ইউ আছে, তোমার শর্ত পূরণ হয়ে ওই বিন্যাসগুলো পেয়ে গেছো কিনা, অবশ্যই পেয়ে গেছি, মানে একটা কেস হয়ে যাওয়া মানে ঘটনাটা পুরোপুরি শেষ হয়ে যাওয়া, অথবা এই কেস হইলেও ঘটনা শেষ, অথবা এই কেস হইলেও ঘটনা শেষ, মানে হয় এটা হবে, না হয় এটা, না হয় এটা। আমি বারবার বলছিলাম যদি পুরো কাজের আংশিক কাজ না হয়, স্টেপস না হয়, তাহলে কিন্তু গুণ হয় না। যদি অপশন হয় যে হয় এটা, না হয় এটা, না হয় এটা, তখন অপশনগুলো যোগ হয়ে যায়, সেই ক্ষেত্রে যোগ হবে ভাইয়া। তো আমার ফাইনাল যে টোটাল আউটকাম বা টোটাল বিন্যাস, সেটা 3টা যোগ করতে হবে, আর 3টা যেহেতু একই জাতীয় রাশি, তাহলে জাস্ট হয়ে যাবে 3 × 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? ইভেন জানো এটা এত কেসে ভাগ না করে আরো সুন্দরভাবে করা যেত, এর অনেক সুন্দর সিমেট্রি আছে, মানে তিনজনই ডাবল ডাবল করে আছে, সো 3টা কেস পসিবল। তুমি বুঝতেই পারো যে আমি ধরতেছিলাম না যে প্রথমে আর শেষে যে বসবে সে একই হবে, এমন বর্ণ কয়টা আছে এখানে যারা একই হবে? 3টা আছে না? তো শুরুতেই তুমি এভাবে এটা আংশিক কাজে ভাগ করে করতে পারতে। কিরকম দেখো, তুমি চিন্তা করতে, প্রথমে এবং শেষে একই বর্ণ বসাবো, এরকম অ্যাভেলেবল অপশন কয়টা? 3টা। তাহলে আমি কয় উপায়ে সেটা বসাতে পারি? 3 উপায়ে বসাতে পারি। বসানো শেষ, পরের ধাপ কি? মাঝখানের 6টা, তারপর আবার 2 দিয়ে ভাগ, তাহলে দেখো ডিরেক্ট 3 গুণ এত। ওই আংশিক কাজে ভাগ করেও কিন্তু চিন্তা করে বা গুণের নিয়মেও এখানে পৌঁছানো যায়, বাট আলাদা আলাদা কেস করলে তখন যোগ হবে। এই অঙ্কটা নিয়ে একটু ভাইবো ভাইয়া, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে সামনের ম্যাথে মুভ অন করি। কি বলা হয়েছে? স্বরবর্ণগুলি কেবল জোড় স্থানে রেখে, একটু ভিন্নধর্মী টাইপে আসছে, বাট ওই ঘুরে ফিরে আবার শর্ত দেওয়া থাকবে, সেটা ফিল আপ করতে হবে। স্বরবর্ণগুলি জোড় স্থানে রেখে আর্টিকেল শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়? জোড় স্থান মানে বুঝো? দেখো আমি একটু দেখাই। তাহলে আমাদের যে শব্দগুলো দিচ্ছে এ আর টি আই সি এল ই, এখানে বিভিন্ন অবস্থানকে তুমি জোড় বিজোড় আকারে বলতে পারো। কিরকম? কয়টা বর্ণ আছে? আরে বেশি বড় হয়ে গেল। এই দেখো একটা অবস্থান, এটা হচ্ছে 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা 5, এটা 6, আর ফাইনালি 7। সো 1, 3, 5, 7 এগুলো হচ্ছে বিজোড় অবস্থান। এই যে 2, 4, 6 এগুলো হচ্ছে জোড় অবস্থান। তো আমাদের শর্ত হলো স্বরবর্ণগুলো কোথায়? স্বরবর্ণগুলো যেন জোড় অবস্থানে থাকে। তাহলে ভাই তুমি জাস্ট আগে শুরুতে শর্ত ফিল আপ করে ফেলো। দেখো আমার অবস্থান হলো 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টার মধ্যে জোড় অবস্থান কোনগুলা বলো? এই যে একটা, এই যে আরেকটা, এবং এই যে আরেকটা। কেন? 1, 2, 3, 4, 5, 6, 7। টোটাল জোড় অবস্থান কয়টা আছে? 3টা। তোমার স্বরবর্ণ কয়টা আর্টিকেল শব্দটাতে? আর্টিকেল শব্দতে স্বরবর্ণ দেখো এই যে এ, এই যে আই, এই যে ই। তাহলে দেখো 3টা পজিশনে 3জন যে বসবে, নাকি আরো আছে দেখে নি, দাঁড়াও। 1, 2, 3 না, 3টা পজিশনে 3টা জোড় অবস্থানে 3টা স্বরবর্ণ যে বসবে। কয় উপায়ে বসতে পারে ভাই? 3p3। এতক্ষণে করতে করতে এটা অভ্যস্ত হয়ে যেতে হবে। তাহলে 3টি জোড় স্থানে 3টি স্বরবর্ণ বসবে 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল উপায় ইনটু, এখনো তো ব্যঞ্জন বর্ণগুলো বাকি। ব্যঞ্জন বর্ণের জন্য প্লেস আছে 4টা, ব্যঞ্জন বর্ণের জন্য প্লেস আছে 4টা। ওরাও আছে কয়জন? 1, 2, 3, 4, 4জন। সো ওরাও বসতে পারে 4p4 এই উপায়ে। সো ফাইনালি তুমি এইভাবে লিখতে পারতা যে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। বলো বুঝলা কিনা? জাস্ট জোড় বিজোড় অবস্থানটা বুঝো, আগে শর্তটা ফিল আপ করো, তারপর রিমেইনিং যে ঘরগুলো সেগুলো ফিল আপ করে ফেলো, দেখবা তোমার কাঙ্ক্ষিত বিন্যাস পেয়ে গেছো। বুঝতে পারছি? ঠিক আছে, চলো ফার্দার সামনের দিকে যাই। কি বলা হয়েছে? পোস্টেজ শব্দটির বর্ণগুলি কত রকমের সাজানো যায়? যেন আবার ওই যে আগের মতো স্বরবর্ণগুলোকে জোড় অবস্থানে জায়গা দিতে হবে। এবার দেখো তো আমাদের বর্ণ কয়টা আছে? এবার বর্ণ আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এবারও 7টা। তাহলে এটা আর আমি করাই দিয়ে কি করবো বলো? পারবা? দেখো ও আছে, এই যে এ আছে, এই যে ই আছে, ওই আগের মতো 3টা আছে। 7টার মধ্যে 3টা জোড় অবস্থান, তো চলে আসবে 3 ফ্যাক্টোরিয়াল। বাকি থাকে 4টা পজিশন, ব্যঞ্জন বর্ণ আছে 4টা। সেটা হুবহু আগের ম্যাথই হয়ে গেল, বুঝছো? আমি ভাবছিলাম ভিন্ন কোনো এক্সাম্পল, সেটা স্লাইডে রাখা আসলে উচিত হয় নাই। তোমরা নিজেরা একটু চিন্তা করে, একই ম্যাথ ঘুরে ফিরে একই ম্যাথ। আর আমি ভুল করে থাকলে কারেকশন করো। আমি কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ, কয়টা বর্ণ আছে, এগুলো বারবার ভুল করে ফেলি। এই ছোট জিনিস, ছোট টাইপের জিনিস, যে কোনটা কি লেখা ভুলে যাই আর কি, দেখে বুঝতে পারি না। ভুলে যাই তো না, দেখে ওরকম ক্যাচ করতে পারি না। ব্যঞ্জন বর্ণগুলিকে বিজোড় অবস্থানে রাখো। এবার বলছে ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় অবস্থানে রাখো, রেখে ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে কয়ভাবে সাজানো যায়। তাহলে আমি দেখি আমার বর্ণ কয়টা আছে। আমার বর্ণ দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। আচ্ছা, 8টা বর্ণ। তার মধ্যে দেখো তো ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে এই 1, এই 2, সরি এ তো ব্যঞ্জন বর্ণ না, দেখছো ভুল করে ফেলি। এই যে 2, এরপরে 3, আর তো ব্যঞ্জন বর্ণ নাই।
দেখো 5টা স্বরবর্ণই দিয়ে দিছে, ভাওয়েল যা যা আছে, এ ই আই ও ইউ। তো আমার ব্যঞ্জন বর্ণ আছে 3টা, রাইট? সো অপশন কিন্তু কয়টা ছিল? 8টা প্লেস। 8টা প্লেস ছিল 4 5 6 7 8। 8টার মধ্যে আমাদের ব্যঞ্জন বর্ণকে কোন অবস্থানে দিতে বলছে বলো? বিজোড় অবস্থান। বিজোড় মানে এই যে 1, এটা তো 2, এই যে 3 আরেকটা, এই যে 4, দেন এলো 5 অবস্থানটা বিজোড়, দেন 6, এই যে 7 অবস্থানটা বিজোড়, এবং ফাইনালি 8। সো তোমার কাছে অপশন আছে কয় জায়গায় বসানোর? 4 জায়গায়। বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ দেখছি 3টা। সো 3টা বর্ণকে 4 জায়গাতে তুমি কিভাবে বিন্যাস করতে পারো? অবভিয়াসলি ভাইয়া 4p3। যেই শর্ত পূরণ হয়ে গেছে, এবার বাকি অংশ বা আংশিক কাজের পরের অংশ করে ফেলো, খালি ঘরগুলো পূরণ করে। বাকি ঘর আছে কয়টা বলো? ভুল করে ফেলবা কিন্তু, বাকি ঘর 4টা না ভাইয়া, তুমি এখানে 3টা ঘর ফিল আপ করতেছো। ধরো ফর এক্সাম্পল এইটা, এইটা আর এইটা ফিল আপ হইলো, এটা তো ফিল আপ হয় নাই। সো বাকি ঘর আছে 5টা, ভুল হয়ে যাবে কিন্তু পরীক্ষায়, বুঝছো? তুমি 4টা পজিশনে 3টা ব্যঞ্জন বর্ণকে স্থান দিছো, একটা কিন্তু খালি রয়ে গেছে ওই 4টার মধ্যে। আগের 4টা আর এই একটা মিলে টোটাল 5টা ঘর। সো এবার 5টা ঘরে তুমি 5টা ভাওয়েল বসাবা 5p5 উপায়। দেখছো এখানে ছোট্ট ছোট্ট কিছু ট্রিকি বিষয় থাকবে যেগুলো পরীক্ষায় ভুল হতে পারে, কিন্তু ভুল করা যাবে না। 4p3 ইন্টু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, সরাসরি এটা বলতে পারো। ক্লিয়ার হতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। দেখো কি বলা হয়েছে পরের কোয়েশ্চেনটায়। সেকেন্ড শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ, 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠিত শব্দের সংখ্যা নির্ণয় করো যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যস্থানে থাকে। মানে এই যে শব্দটা টোটাল কয়টা অক্ষর আছে দেখো? 6টা। 6টা অক্ষরের মধ্যে আমার স্বরবর্ণ হচ্ছে ই ও, ব্যঞ্জন বর্ণ হচ্ছে এস সি এন ডি। আলাদা করে ফেললাম, এই আলাদা করে ফেললে বেটার হয়, বুঝছো? তুমি একটা স্বরবর্ণ নিবা, 2টা ব্যঞ্জন বর্ণ নিবা, নিয়ে 3 অক্ষরের শব্দ তৈরি করবা। বাট সেই শব্দতে যেন অবশ্যই কি হয়? স্বরবর্ণ মাঝখানে থাকে, সেই শব্দতে স্বরবর্ণ মিডলে থাকে। মানে 3টা শব্দ, খেয়াল করো, 3টা অক্ষর, 3টা অক্ষরের মধ্যে মাঝখানের জায়গাটায় স্বরবর্ণ বসবে, এই মাঝখানে স্বরবর্ণ বসবে। তো স্বরবর্ণ আছে কয়টা? 2টা। 2 জন থেকে তুমি একটা প্লেস ফিল আপ করবা। কয় উপায় করা যায়? অবভিয়াসলি 2p1 এই উপায় করা যায়, বা 2টা উপায় করা যায়, যে হয় তুমি ই কে আনতেছো, না হয় ও কে আনতেছো, গেল। দেন তোমার বাকি 2টা জায়গা খালি থাকে, সেই 2 জায়গায় তুমি 4 জনকে বসাইতে পারো। সো 4 জন থেকে যে কোনো 2 জনকে এনে বসাও। দেখো কত সিম্পলি এটা সলভ হয়ে গেল। এবং এটা যদি আমি একটু ভ্যালুটা করি, দেখো 2 গুণ 4p3 মানে হচ্ছে 4p2 মানে হচ্ছে 4 ইন্টু 3, 3 4 12, 12 2 গুণ হচ্ছে 24 উপায়। তোমরা নিজেরা দেখবে যখন এরকম ভ্যালুগুলো কম আসে, ওই কম বিন্যাসগুলো নিজেরা তৈরি করে দেখো, দেখবো অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমি এরকম করতাম। যেমন তোমাদের দেখো ক্লাসের শুরুতে উদাহরণ দিলাম না, ক্লাসের শুরুতে দেখো আমি এই যে উদাহরণগুলো দিছি, কই গেল? এই যে মেসি, এমবাপ্পে, নেইমার, কেন দিলাম? কারণ আমি এইভাবে করে নিলে, এমন উদাহরণ নিলাম যাতে আমি নিজে থেকে বের করতে পারি, নিজে থেকে হাতে কলমে ছোট ছোট ভ্যালু আসবে, 6টা আসবে, 12টা আসবে, এগুলো আমি নিজে রাফ করে করে বাংলা নিয়মে কম্বিনেশনগুলো, কম্বিনেশন তো না, কয়টা বিন্যাস হতে পারে সেগুলো লিখতে পারি। তাহলে হয় কি, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। আর যেগুলো বড় বড় ভ্যালু, তুমি চাইলে কি 5000 6000টা লিখতে পারবা? অবভিয়াসলি না। তো যেগুলো লেখা যায় ওগুলো একটু চেষ্টা করবো মাঝে মাঝে, দেখবে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা চলো পরের ম্যাথটায় যাই। আশা করি এটা বুঝতে পারছো। পরেরটা কি বলা হয়েছে? ম্যাডামই ম্যাডাম, ম্যাডামই ম্যাডাম, দেখছো? শব্দটির সবগুলি বর্ণ তুমি নিবা, নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় যেখানে প্রথমে ও শেষে এম থাকবে। দেখো এই টাইপটা কিন্তু একটু আগে আমরা করতেছিলাম। প্রথমে আর শেষে এম থাকবে। কয়টা বর্ণ? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বর্ণ। এম দেখো আছে 4টা, বাপরে বাপ, এম আছে 4টা। আচ্ছা, এ আছে কয়টা? এও আছে দেখো 4টা, এও আছে 4টা, 4 4 8টা তো চলেই গেছে, আর থাকে কয়টা? এরপর দেখো ডিও আছে 2টা, ডিও আছে 2টা, ফাইনালি মাঝখানে একটা এ আই আছে। চিন্তা করছো কত অল্প বর্ণ নিয়ে এতগুলা বর্ণের একটা শব্দ তৈরি হয়ে গেছে। এই যে এই অবস্থায় আছে। এখান থেকে আমাকে বলছে প্রথমে আর শেষে হচ্ছে এম রাখতে। তো চলো রাখি, ফিক্স করে দিই। প্রথমে আর শেষে হচ্ছে আমি এম রেখে দিলাম। দেন মাঝখানে, মাঝখানে বলো তোমার কয়টা বর্ণ খালি থাকে? আরও 9টা বর্ণ না? মাঝখানে কিন্তু আরও 9টা প্লেস খালি থাকে। তাহলে তুমি প্রথমে আর শেষে এম ফিক্স করে দিছো, মাঝখানে 9টা খালি থাকতেছে। তাহলে এখানে কি করবা? এই জায়গায় হবে আমার ডিরেক্টলি 9 ফ্যাক্টোরিয়াল উপায় এদের আমি বিন্যাস করব। দেন দেখো এ আছে 4টা, 4 দিয়ে ভাগ। দেন ডি আছে 2টা, 2 দিয়ে ভাগ। এমেরটা কি করবো আমাকে একটু বলো। এই জায়গাটাতে ভুল হবে, তাই আমি দেখতে চাচ্ছি, একটু নিজেরা বলো। আমি কি 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিব? ভাইয়া তুমি তো ওই 2টা ফিক্স করে ফেলছো, ওই 2টা ফিক্স করে ফেলছো, ওদের কাজ শেষ।
এইখানে যখন কাজ করতেছো আর এম অবশিষ্ট থাকে এইখান থেকে 2টা 4 - 2 মানে 2, সো আমার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। যারা বুঝো নাই আবার এইটুক ভুলে যাও। ধরো আমার এম ছিল কয়টা, 4টা, 4টার মধ্যে থেকে তুমি কয়টাকে অবস্থান দিছো, যে কোনো 2টাকে এনে দিচ্ছ। 4টার মধ্যে থেকে যেই 2টাই আনো ঘুরে ফিরে কিন্তু একই কথাই, তো 2টাকে 2 অবস্থানে বসাইতে পারো কয় উপায়ে, 2 ফ্যাক্টোরিয়াল উপায়। সেখানে আবার দেখো এম রিপিট, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এই দুজন কিন্তু চলে গেছে, এই এম 4টা এম এর মধ্যে 2টা অবশিষ্ট থাকে, সো এইটা আগে আমরা করে ফেলছি, এইটুক শেষ। তারপরে আসছি মাঝখানে 9টা বর্ণ করতে, এই হলো মাঝখানে 9টা বর্ণ। সেখানে ডি এর জন্য 2 দ্বারা ভাগ হবে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা, এ এর জন্য 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, বাট এম এর জন্য 2টা এম এর কাজ তো শেষ, অবশিষ্ট থাকে 2টা এম, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। বুঝতে পারতেছো এই জায়গাটা কিন্তু পরীক্ষায় ভুল হবে, সো খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, দেখো আমি পরেরটায় যাচ্ছি। কি বলা, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণ বা অক্ষরগুলিকে কত রকমের বিন্যাস বা সাজানো যায় যখন আই দ্বারা শুরু হবে কিন্তু এইচ দিয়ে শেষ হবে না। বুঝো কিন্তু আই দিয়ে শুরু হবে, এইচ দিয়ে শেষ হবে না। অনেকে আবার ভাববে যে আই দ্বারা শুরু এবং এইচ দিয়ে শেষ দুইটাই হবে না, এটা বলে না, বলছে আই দিয়ে স্টার্ট কিন্তু এইচ দিয়ে শেষ হবে না। তাহলে তোমার মাথায় কি আসবে, এই দুইটা শর্ত আগে ফিল আপ করতে হবে। তোমার বর্ণ কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বর্ণ। তাহলে 11টা বর্ণের মধ্যে এই যে প্রথম অবস্থান আর এই যে শেষ অবস্থান গেল, মাঝখানে থাকবে হলো 9টা বর্ণ। তোমার টার্গেট হচ্ছে এই দুইটা ঘর আগে ফিল আপ করা। বলো প্রথম ঘরটায় ওরা কি বলছে, প্রথম ঘরটা আই দ্বারা শুরু হইতে হবে। আমি কিন্তু একটু স্লো পড়াচ্ছি এই জায়গাগুলোতে, কেন বুঝতে হবে, একটু ক্রিটিক্যাল চিন্তাটা করতে হবে, সময়টা দাও ব্রেইনে। তাহলে আমার আই দিয়ে শুরু হবে, আমার আই কি রিপিট ছিল না, একটাই ছিল, তুমি একটা উপায় এটাতে বসাতে পারো, কোনো ধরনের প্যারা নেই। গেল শেষ যে ঘরটা, সেখানে এইচ বসানো যাবে না। বুঝো, এইচ বসানো যাবে না। তো তোমার কাছে আর অপশন কি কি আছে বলো, অপশন আছে বাকি 10টা, এইচ বাদ দিয়ে বাকি 10টা না, বাকি 9টা। কারণ তুমি আই শুরুতে বসায় ফেলছো, আইও বসানো যাবে না, আর এইচ তো বসাইতে মানা করে দিছে, এইচও বসানো যাবে না, বাকি 9টা বর্ণ হাতে থাকে। বুঝো, টোটাল 11টা বর্ণ ছিল ইনিশিয়ালি, তুমি প্রথমে আই বসায় ফেলছো, কয়টা থাকে, 10টা অবশিষ্ট থাকে। শেষে বলছে এইচও বসানো যাবে না, তাহলে আর কয়টা অপশন থাকে তোমার কাছে, 9টা অপশন থাকে। তো সেই 9টা থেকে যে কোনো একটা তুমি এখানে ফিল আপ করবা। কয় উপায় করা যায়, 9p1 অথবা 9 উপায়, 9টার মধ্যে যে কোনো একটা, খুবই কমন সেন্স, তাই না? আচ্ছা, 9p1 উপায়। দেন আবার মাঝখানে আমাদের 9টা বর্ণ। অনেকে ভাববে ভাইয়া কই আগে 9টা ছিল, 8টা হয়ে যাবে না, আগে তো তুমি দুইজনের বাদ দিয়ে রাখছিলা ফোর্সফুলি, হ্যাঁ আই ব্যবহার করা হয়ে গেছে, বাট এখানে এইচ ফোর্সফুলি বাদ দিয়ে ফেলছিলা, বাট তুমি যখন মাঝখানেগুলা করবা এই দুইটার কাজ শেষ, সো বাকি যে কোনো 9টা বর্ণ কিন্তু বসতে পারবে, তখন তখন এইচও বসতে পারতেছে। তো আমার এইটুকের জন্য তখন লাগবে 9টা পজিশনে 9টা বর্ণ, মানে ওইটুক হবে 9p9 বা 9 ফ্যাক্টোরিয়াল। দেখো তো কোনো ধরনের রিপিট আছে, হ্যাঁ দেখো টি আছে 2বার, অনেকগুলো রিপিট আছে। তাহলে কাজ করি, ডিরেক্ট ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখি। ডিরেক্টলি আমি বললাম 9 ফ্যাক্টোরিয়াল। দেন এখানে লক্ষ্য করো আমাদের এ আছে 2বার, তাই 2 দিয়ে ভাগ গেল। এরপর আমাদের টি আছে 2বার, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তারপর আমাদের এম আছে 2বার, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর কি থাকে রে ভাই, আর কি কিছু আছে একটু দেখো তো, আমি লিখে নিই, আমার ভুল হয় নাইলে। এম আছে 2বার, এ আছে 2বার, এরপর টি আছে 2বার, এই হলো 6। আই তো একবারই ছিল, আই তো একবারই ছিল, এই হলো 7। ইও একবার 8, সি একবার 9, এস একবার 10, আর এইচ একবার। হ্যাঁ ভাই মিলছে, 11টা মিলছে। ঠিক আছে, তাহলে ফাইনাল আনসার কিন্তু হচ্ছে এটাই। এখানে এক্সট্রা পার্ট ছিল যে এই যে এখানে এইচ বসবে না, সো বাকি 9 জনকে বসানো যাবে 9p1, কারণ কি 9টা থেকে একটা বসাচ্ছ, একটা বিন্যাস করতেছো, সো 9p1 বা 9 উপায়। বুঝতে পারলাম? ঠিক আছে, একটু ক্যালকুলেশনগুলো নিজেরা করে নিয়ে চলো সামনে যাচ্ছি। এইবার চলো আমরা এমন একটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে পুনর্বিন্যাস। আসলে এখানে নতুন কোনো কনসেপ্ট না, পুনর্বিন্যাস মানে কি একটু বুঝো। দেখো তোমাকে আমি এতক্ষণ বলতেছিলাম, ধরো আগের ম্যাথটাই, যে ম্যাথমেটিক্স শব্দটিকে তুমি এই নিচের শর্ত পূরণ করে কয়ভাবে বিন্যাসিত করতে পারো। বা ধরো আমি বললাম ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো অক্ষর তুমি নাও, নিয়ে কতভাবে বিন্যাস করতে পারো। তুমি অনেকভাবে বিন্যাস করলা, এর মধ্যে একটা বিন্যাস কিন্তু শুরুতে ছিল এই যে ম্যাথমেটিক্স, রাইট? সো ওরা বলবে কতভাবে পুনর্বিন্যাস করা যায়, মানে এটা বাদে অন্য কোনো উপায় বিন্যাস। সো এটা কি বাদ দিতে হবে না, এটা কয়টা উপায়, একটা উপায়। সো তোমার যে বিন্যাস সংখ্যা আসবে সেখান থেকে এক বাদ দিয়ে দিতে হবে। অনেকে আবার ভাবে সবসময় কি এক বাদ দিব না, যদি সেটা ইনিশিয়ালি থেকে থাকে তখন এক বাদ দাও। দেখো আমি ম্যাথে চলে যাই, ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটাই যে কি বলা, পারমিউটেশন শব্দটির বর্ণগুলির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে
কত রকমের পুনর্বিন্যাস করা যাবে, মানে বর্তমানে তো একটা আছে, এটা ছাড়া বাকি আর কত উপায়ে পুনর্বিন্যাস তুমি করতে পারবে। আগে তুমি শর্তটা পূরণ করো, আগে পুনর্বিন্যাস বাদ দাও। আগের মতো আমরা এরকম করছি না স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। বলো তো, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করার কথা বললে আমরা কি করে নিতাম? ওই জায়গাগুলো ফিক্স, স্বরবর্ণগুলো ফিক্স ধরে নিতাম। মানে দেখো, আমি যদি পারমিউটেশনটাকে লিখি পি ই আর এম ইউ টি এ টি আই ও এন, সো আমার স্বরবর্ণ ফিক্স, মানে ওরা বিন্যাসের বাইরে। কই স্বরবর্ণ কই গেল? এই যে ই, এরপরে এই যে ইউ, এরপরে এই যে এ, এরপরে আই, এরপরে ও, এরা বিন্যাসের বাইরে। এছাড়া আমাদের অবশিষ্ট কে থাকতেছে? এছাড়া আমাদের থাকতেছে হচ্ছে এই যে 1 2 3 4 5 6। সো এদেরকে তুমি বিন্যাস করতে পারো 6 ফ্যাক্টোরিয়াল উপায়, কারণ 6টা অবস্থানে 6 জনকে বিন্যাস করতেছো 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল। রিপিট আছে কিন্তু টি আছে 2 বার, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আমি যদি এটা ক্যালকুলেটটা করি তাহলে ভ্যালু আসতেছে এত ভাগ 2, অর্থাৎ 360। বাট আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর, সেখানে 360 থেকে 1 বিয়োগ চলে যাবে। কেন? অলরেডি এই অবস্থানটা কিন্তু একটা বিন্যাস। দেখো, এই অবস্থানটাও কিন্তু এই মোট বিন্যাসের মধ্যে চলে আসবে। আর বলছি পুনর্বিন্যাস, মানে এটা বাদ দিয়ে আর কি কি হতে পারে। এই যে বিন্যাসটা, এইটা বাদ দিয়ে দিব, এই মাইনাস। বুঝছো আমি কি স্পেলিং ঠিক লিখছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, 11টার মধ্যে এই 5টা বাদ চলে গেছে, তাহলে থাকতেছে বাকি 6টা। 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল -1 করে দিলাম। বুঝতে পারছো কেন? কারণ এই যে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে বর্তমানের শব্দটাও আছে, এই অবস্থানে যে স্বরবর্ণ আছে এটাও আছে, ব্যঞ্জনবর্ণগুলো এভাবে এটাও আছে। আমাকে বলছে পুনর্বিন্যাস, এটা বাদে আর কি কি করা যাবে, তাই আমার এইটা বাদ দিয়ে দিতে হয়েছে, এই একটা উপায়। বুঝছো? ঠিক আছে, চলো সামনেরটায় যাচ্ছি। বলা আছে হচ্ছে কারেজ শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কতগুলো পুনর্বিন্যাস করা যায় যেখানে প্রথমে একটা স্বরবর্ণ থাকে। তাহলে আবার চলো এই শর্ত পূরণ করে ফেলি। আমরা কিন্তু শিখছি প্রথমে একটা স্বরবর্ণ মানে কি। তোমার বর্ণ দেখো কয়টা আছে, তোমার বর্ণ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7। 7টার মধ্যে প্রথমে স্বরবর্ণ দিতে হবে, এরপরে যেয়ে আরও 6টা বর্ণতা আছেই, আরও 6টা বর্ণতা আছে। বাট প্রথমে কিন্তু স্বরবর্ণ বসাইতে হবে। আমাকে বলো স্বরবর্ণ কি কি ছিল? স্বরবর্ণ এখানে আছে হচ্ছে ও, এখানে আছে হচ্ছে ইউ, এখানে আছে হচ্ছে এ, ওরে বাবা সবাই আছে, ইও আছে। আর ব্যঞ্জনবর্ণ আছে কি? শুধু সি, শুধু আর, আর হচ্ছে জি, তাই না? 7টাই কিনা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা, এগুলোই ছিল। তাহলে তোমার স্বরবর্ণ আছে হচ্ছে কয়টা? 4টা। এই 4টার মধ্যে এই একটা অবস্থান পূরণ করতে হবে 4টার মধ্য থেকে। এটা কয় উপায় করা যায়? 4p1 না, 4টা থেকে একটা 4p1 বা 4 উপায় করা যায়। গেল। দেন বাকি যে 6টা বর্ণ, সেখানে কি কোনো বাধ্যবাধকতা দিছে, কোনো শর্ত দিছে? সেটা একদম ডিরেক্টলি করে দাও। 6টা পজিশনে যে কোনো 6টা নিতে পারো। অনেকে ভুল করে, দেখো ভাবে এটা স্বরবর্ণ বসাইছি, এগুলো মনে হয় ব্যঞ্জন বর্ণ। না রে ভাই, তুমি 4টার মধ্যে থেকে যে কোনো একটা নিছো, বাকি 3টা তো আছে, আরও ব্যঞ্জন বর্ণে 3টা আছে, এরা মিলে বাকি 6টা বর্ণ বা 6টা প্লেস তুমি ফিল আপ করবে। তাহলে 6টা বর্ণ নিয়ে 6টা প্লেস ফিল আপ করবা 6p6, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল উপায়। সেখানে করতে পারি 6 ফ্যাক্টোরিয়াল উপায়। কোনো ধরনের ইয়ে আছে, রিপিট আছে? দেখো তো কোনো ধরনের রিপিট নেই, এটাই থাকছে। অনেকে ভাবে কি, ওই যে ভাইয়া বলছে কতভাবে পুনর্বিন্যাস করা যায়, কতভাবে পুনর্বিন্যাস করা যায়, এই যে যা আসছে এইখান থেকে কি করব? 1 বিয়োগ দিয়ে দিব। খবরদার এই কাজ করা যাবে না, খবরদার এই কাজ করা যাবে না, একদম ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দেওয়া হবে। দেখো পুনর্বিন্যাস মানে কি? পুনর্বিন্যাস হচ্ছে বর্তমানে যেটা আছে সেটা বাদ দিয়ে কর। আমাকে বলো, ওরা যে শর্তটা দিছে সেটা কি বর্তমান শব্দটায় আছে? বর্তমান শব্দ তো শুরু হয়েছে সি দিয়ে, সো বর্তমান শব্দে তো প্রথমে স্বরবর্ণ নেই। তাহলে বর্তমান শব্দটা এই আকারের মধ্যে আসে নাই, এই সংখ্যার মধ্যে আসে নাই। তাহলে পুনর্বিন্যাস করতে গেলে ওরে বাদ দেওয়ার কোনো দরকার আছে? ও তো নাই, কি বাদ দিব? সো পুনর্বিন্যাস মানেই যে এক বাদ দিতে হবে তা না। বুঝতে পারলা কিনা বলো কথাটা? ওই শর্তটা যদি পূরণ করে, তুমি যেই শর্ত পূরণ করতেছো, যেই শর্তের আদলে বিন্যাস বের করতেছো, সেটা যদি বর্তমানে দেওয়া শব্দটা পূরণ করে, তাহলে এটা বাদ দিয়ে আরও বাকিগুলো বের করতে হবে দেখে আমরা 1 বিয়োগ করি। বাট এই ক্ষেত্রে কোনো 1 বিয়োগ করা যাবে না, এক্ষেত্রে ডিরেক্ট হবে 4p1 ইন্টু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, চলো সামনের দিকে চলে যাচ্ছি। এবার আমাদের নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে চক্রবিন্যাস। এটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব, বেশি লং করতেছি না। দেখো এতক্ষণ তুমি যে বিন্যাসগুলো পড়ছো সেগুলো সব ছিল লিনিয়ার। লিনিয়ার মানে কি? ফর এক্সাম্পল আমি তোমাকে 4টা বর্ণ দিলাম, ধরো এ বি সি ডি, এদের যে অবস্থান পরস্পরের সাপেক্ষে সেটা লিনিয়ার। মানে এ এর সাথে বি এর কানেকশন আছে, সি এর সাথে বি এর সাথে সি এর, তারপর ডি এর। বাট এ আর ডি কোনোভাবে কানেক্টেড।
মানে মাঝখানে যারা তারা দুইজনের পাশাপাশিতে বসছে, দুইজনের মাঝখানে বসছে, বাট সাইডের জন দেখো একজনের সাথে ইন্টারাকশন, সাইডের জন একজনের সাথে ইন্টারাকশন। এ আর ডি পর্যায়ক্রমে কিন্তু নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন করে না। সো তুমি যদি এইরকম একটা অবস্থা করো যে আমি এক কাজ করি, সবাইকে এক ঘর করে ডানে সরাই দিব আর ডিটাকে সামনে নিয়ে আসি। দেখো আমি কি করছি, বিকে নিয়ে গেছি সি এর জায়গায়, বিকে নিয়ে যাবো সি এর জায়গায়, ভালো মতো একটু খেয়াল করো কি করছি, বিকে নিয়ে গেছি সি এর জায়গায়, সিকে নিয়ে গেছি ডি এর জায়গায়, এ কে নিয়ে আসছি বি এর জায়গায়, বি এর জায়গায়, আর ডিটা সামনে চলে গেছে। দেখো এটা করতে পারি কিনা, অবশ্যই পারি। আমি আবার করলাম কি, আরও এক ঘর সামনে নিব, মানে এ চলে যাবে বি এর জায়গায়, বি চলে যাবে সি এর জায়গায়, ডি আসছে এ এর জায়গায়, তাহলে সি এর স্পেসটাই মানে ও ঘুরে আবার সামনে চলে আসবে। আমি আবার চলো সামনে নিব, আবার সামনে নিলে কি হবে, বি আসবে এবার সামনে, বি আসলো সামনে, এ চলে গেছে কি এখানে, ডি চলে গেছে কি এখানে, সি চলে গেছে এখানে। তুমি চাইলে আবার একে আনতে পারো, বাট এরপরে বোঝার কথা যে একে তুমি আবার সামনে আসলে ওই প্রথমটাই রিপিট চলে আসতেছে। তার মানে কি এই চারটা কিন্তু আলাদা আলাদা বিন্যাস হচ্ছে, চারটি আলাদা আলাদা বিন্যাস হচ্ছে, কারণ এটা লিনিয়ার বা সরলরৈখিক, কোনো চক্রাকার বিন্যাস না, চারটি আলাদা বা বলতে পারো ভিন্ন বিন্যাস হচ্ছে, আলাদা বিন্যাস হচ্ছে বা বিন্যাস হিসেবে গ্রহণযোগ্য, রাইট? বাট হোয়াট ইফ এদের মধ্যে কোনো চক্রাকার সম্পর্ক থাকতো, এদের মধ্যে কোনো চক্রাকার সম্পর্ক থাকতো, তখন কি হতো? চক্রাকার সম্পর্ক বলতে আমি বলতেছি, চলো আমি একটা বৃত্ত নিই, একটা বৃত্তের মতো করে এদেরকে দেখাই। ধরো এই হলো আমাদের কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে এদের অবস্থান এইরকম যে এখানে আছে ধরো এ, এখানে এ, দেখা যাচ্ছে কি হোয়াইটের মধ্যে ইয়েলো, অতটা দেখা যায় না, না? তাহলে এটাকে কি কালার নিলে দেখা যাবে, কি কালার নিলে এবার দেখো তো, এটা ভিজিবলই হয় না। আচ্ছা বাদ দাও, যতটুক দেখা যায় আর কি, নিজেরা বুঝে নিও, এত আমি ভিজিবল করলাম না। আচ্ছা আমাদের এ আছে, দেন আছে হচ্ছে ধরো এই জায়গাতে বি, এই যে বি, তারপর আছে হচ্ছে ধরো সি, তারপর আছে হচ্ছে ডি। ও এইভাবে আঁকালেই তো পারতাম, মানে ওখানে না লাগায় লাগায় একটু বাইরের দিকে আঁকাবো। দেখো এ, দেন বি, দেন সি, দেন ডি। দেখো এটা কিন্তু চক্রাকারে আছে। সো এখন এ বি সি ডি হওয়ার পরও ডি এর সাথে এ এর কানেকশন আছে। আমরা এই যে চারটা বিন্যাস তৈরি করলাম, মানে এদেরকে যদি এখন আমি এক্সচেঞ্জ করে করে লিখি, মানে আমি জাস্ট কি করব দেখো, একটু আমি এটাকে লক করে নিচ্ছি। আমি এখন করবো কি, এটা চক্র দেখে এটাকে একটু ঘুরাই দিব, দেখো কপি করে নিয়ে আসছি, এনে আমি এটাকেই জাস্ট একটু ঘুরাই দিতেছি, এই পুরো জিনিসটাকেই আমি জাস্ট একটু ঘুরাই দিচ্ছি। এই দেখো আমরা কিন্তু এখানে এক্স্যাক্টলি তাই করছিলাম। দেখো এ কে বি এর অবস্থানে নিচ্ছি, বি কে সি এর অবস্থানে, সি কে ডি এর অবস্থানে, দেখো তো আমি তাই করলাম না। আবার চলো আরেকটা কাজ করি, এটাকে আমি আবার ঘুরাবো, এটাকে আমি আবার ঘুরাবো। কিভাবে ঘুরাবো আমি দেখো করলাম কি, এখন ডি কে নিয়ে গেছি এ এর জায়গায়, খেয়াল করছো, ডি কে এ এর জায়গায়, এ কে বি এর জায়গায়, এভাবে করে। ফাইনালি আমি যদি আরও এক কাজ করি, এটাকেও ঘুরায়, এটাকেও আমি ঘুরাবো, এটাকেও ঘুরায়, চলো এই অবস্থান নিয়েছি। এরপরে আরেক ধাপ ঘুরাইলে তো আগেরটায় চলে আসতেছি। সো তোমার লিনিয়ারলি করার সময় এই চারটা বিন্যাস আলাদা ছিল, বাট চক্রাকার বিন্যাসের সময় এই যে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে লিখলা, এগুলো আসলে একই বিন্যাস। কারণ চক্রাকারী বিন্যাসের সময় কখন সেটা আলাদা হবে সেটা ম্যাটার করবে আপেক্ষিক অবস্থানের উপর। দেখো তো এখানেও এ এর এক পাশে বি এক পাশে ডি, এখানেও এ এর এক পাশে বি এক পাশে ডি, এখানেও এ এর এক পাশে বি এক পাশে ডি, এখানেও এক পাশে বি এক পাশে ডি, মানে এই চারটা আসলে একই বিন্যাস, এই চারটা আসলে একই বিন্যাস। তাহলে কি দেখলা, চারটা করে বিন্যাস একটা বিন্যাসে কনভার্ট হয়েছে, চক্র বিন্যাস, চারটা করে বিন্যাস একটা বিন্যাসে কনভার্ট হয়েছে। তার মানে চক্র বিন্যাসের ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কমে যাবে, এই চারটা কিন্তু একটি বিন্যাস বোঝাইছে, চারটি বিন্যাস পরিণত হয়েছে, বাংলা লিখতে যে প্যারা লাগে, পরিণত হয়েছে একটি বিন্যাস, একটি বিন্যাস। তাহলে ঐকিক নিয়ম করো, একটা বিন্যাস কয়টায় কনভার্ট হইতো, একটা বিন্যাস যদি থাকতো, একটা বিন্যাস কনভার্ট হইতে হলো 1/40 বিন্যাসে। এখন আমাকে বলো এই চারটা বর্ণকে তুমি কতভাবে সাজাতে পারো নিজেদের মধ্যে, 4 ফ্যাক্টোরিয়াল। সো আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস, সেটার কি অবস্থা ঘটবে, 4 ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস পরিণত হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4t বিন্যাসে। কারণ কি চারটা একটাতে পরিণত হয়ে গেছে, সো আগের 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, অর্থাৎ এদের বিন্যাস সংখ্যা হওয়ার কথা 4 ফ্যাক্টোরিয়াল, বাট সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। মনে করে দেখো 4 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 4 ইন্টু 3তে থেমে গেলে 3 ফ্যাক্টোরিয়াল, এই হলো নিচে 4, ভাইয়া 4 4 কিন্তু ক্যান্সেল আউট, মানে ফাইনাল রেজাল্ট আসতেছে 3 ফ্যাক্টোরিয়াল। কোনো কিছু খেয়াল করছো, মানে চক্র বিন্যাসে যদি তোমার বস্তু সংখ্যা n সংখ্যক হয়, তোমার বিন্যাস সংখ্যা হবে n-1,
n-1 এর ফ্যাক্টোরিয়াল। এখানে 4 ফ্যাক্টোরিয়ালই হয়তো লিনিয়ারে, বাট চক্র বিন্যাসে এই জায়গাটায় হয়ে যাবে n-1 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? n-1 চারটা ছিল দেখে 3টা হয়ে গেছে, 10টা থাকলে 9টা হয়ে যাবে। জাস্ট এই জিনিসটা এই স্লাইড থেকে ফাইনালি মনে রাখতে হবে। তোমরা 3টার ক্ষেত্রে নিজেরা এই জিনিসটা ট্রাই করে দেখবা, তখন দেখবা 2 ফ্যাক্টোরিয়াল চলে আসছে তোমার ফাইনাল আনসার। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এই রিলেটেড কিছু ম্যাথ করে ফেলি। দেখো কি বলা, 7 জন মেয়ে বৃত্তাকারে নাচবে, তারা কত উপায়ে পৃথক পৃথকভাবে, ওই যে বৃত্তাকারে যেহেতু নাচবে তাদের পজিশনটা কত উপায়ে বিন্যস্ত করতে পারে। তোমার মাথায় আসবে যে 7 জন তো 7 ফ্যাক্টোরিয়ালে করা উচিত, বাট এটা বৃত্তাকার, তাহলে কি তাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতে গিয়ে 7টা বিন্যাস একটাতে পরিণত হয়ে যাবে, মানে এক্ষেত্রে 7-এর চেয়ে 1 কম 6 ফ্যাক্টোরিয়াল উপায় করা যাবে। আমাদের ফর্মুলাটা কি ছিল বলো, n-1 এর ফ্যাক্টোরিয়াল উপায়ে চক্রবিন্যাস হইলে, তাহলে এই ক্ষেত্রে হবে 7-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে বা টোটাল 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে তুমি এটা করতে পারো। বুঝতে কি পেরেছো? বুঝতে কি পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে, চলো পরেরটা দেখি। 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে একটি হার তৈরি করা যেতে পারে। তাহলে একটা হার কি বৃত্তাকার বা চক্রাকারে মুক্তাগুলো বিন্যস্ত হচ্ছে, ওদের পজিশন কিভাবে তুমি বিন্যস্ত করতে পারো, সেই উপায় সংখ্যা হওয়ার কথা 8টা পজিশনে 8 ফ্যাক্টোরিয়াল, বাট চক্রবিন্যাস দেখে 1 কম, মানে হয়ে যাবে 8-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল, তাই না? এরকম সবারই মনে হচ্ছিল, বাট এখানেও একটা টুইস্ট আছে, এটাও হবে না ভাইয়া, এটাও হবে না। মনে রাখবা, কোনো ধরনের বৃত্তাকার বা চক্রবিন্যাস করার সময় সেই বস্তুটা, আসলে বস্তু না, সেই পুরো সিস্টেমটাকে যদি তুমি দুই পাশ থেকেই দেখতে পারো, মানে এই পাশ থেকেও দেখা যাচ্ছে, আবার উল্টো, আমার হাতটা খেয়াল করো, হাতের আমি এই পাশও দেখতে পারি, আবার ওই দিকে গেলে দেখো উল্টো পাশটাও দেখতে পাচ্ছি, দুইটা পাশই দেখা যায়, এই পাশও এই পাশও, তখন সেখানে বিন্যাস সংখ্যা অর্ধেক হয়ে যায়। কেন দেখো, একটু বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি একটা চক্রবিন্যাস নিচ্ছি, আমার এখানে টোটাল 4টা বল লাগবে আরও। সো এখানে ধরো একটা নিলাম, কপি করে নিয়ে নিব, এখানে ধরো আরেকটা নিলাম, এখানে ধরো আরেকটা নিলাম, এখানে ধরো আরেকটা নিলাম। আমার এই পুরো জিনিসটা একটু কপি করে নিতে হবে। বোঝানোর কি চেষ্টা করতেছি ভাই, বলতেছি, দাঁড়াও একটু কালার দিয়ে দিব এদেরকে বিভিন্ন ধরনের। ধরো এটার মধ্যে আমরা ফিল করতেছি হচ্ছে রেড কালার, ওকে, দেন এটার মধ্যে ফিল করতেছি হচ্ছে গ্রিন কালার, দেন এটার মধ্যে ফিল করতেছি হচ্ছে ব্লু কালার, ওকে, ফাইনালি এটার মধ্যে ফিল করতেছি, ধরো গ্রিন তো দিছি না, তাহলে এবার ফিল কালার করে দিই, চলো ইয়েলো, ওকে। এই জিনিসটাই কপি করলে বেটার হইতো, দাঁড়াও এটারই কপি করি, তাহলে আবার নাহলে কালারগুলো দিতে হবে। এটাই দেখো আমি কপি করতেছি, কপি কেন করলাম সেটাও বলতেছি। আমি এটার ফিল কালারটা চেঞ্জ করে দিয়ে গ্রিন ব্লু দিয়ে দিব, আর এইটারটা করে দিব হচ্ছে রেড। দেখো ভাই কেন করলাম, ধরো এটা হচ্ছে আমাদের একটা মালা, এদের বিভিন্নভাবে বিন্যাস পসিবল, বিভিন্ন রকম বিন্যাস তুমি করতে পারো। এটা হচ্ছে যখন আমি এই যে এক পাশ থেকে দেখতেছি, তুমি যখন ওই মালাটাকে অপর পাশ থেকে দেখবা ডান বাম উল্টে যাবে। কীরকম, ধরো এইটাই আমি তোমাদের সামনে যেভাবে ধরে রাখছি, আমি দেখতেছি কিন্তু এই পাশ থেকে আমার ডান হাতে আছে হচ্ছে রেড কালারটা, কিন্তু তোমরা যখন এই পাশ থেকে দেখবা, দেখো তোমাদের বাম হাতে আছে রেড কালারটা। একটু ভিজুয়ালাইজ করো, ধরো এটাকে আমি ধরলাম, ধরে যে নিজের হাতে নিছি, আমার দেখো ডান হাতে হলো রেড কালার, বাট তুমি যখন তোমার সাইড থেকে দেখবা, তোমার কিন্তু বাম হাতে চলে আসবে রেড কালার। বুঝছো? এটাকেই দেখো আমি দুইটা চিত্র আঁকাইছি, যে একটা হলো আমি এক পাশ থেকে দেখতেছি, আরেকটা অপর পাশ থেকে দেখতেছি। তো তখন দেখা যায় কি এই দুইটা বিন্যাস আসলে আলাদা কিছু না, একই জিনিসকে তুমি দুই পাশে আলাদা রকমভাবে দেখো। সো এই দুইটা বিন্যাসও কিন্তু একটা বিন্যাসে কনভার্ট হয়ে যায়। তো যখনই কোনো এরকম বৃত্তাকার সিস্টেম বা চক্র বিন্যাস তুমি দুই সাইড থেকে দেখতে পাও, তখনই বা ওইটা জড়বস্তু হয়, দেখবে জড়বস্তু হইলেই তুমি দুই পাশ থেকে দেখতে পাও। ধরো ওই যে মেয়েরা যে দাঁড়াইছিল 7 জন চক্রাকারে, তুমি কি এটা উপর থেকে আবার মাটির নিচ থেকে দেখতে পাবা? হ্যাঁ, বলতে পারো ভাইয়া গ্লাসের ফ্লোর, গ্লাসের নিচ থেকে দেখা যাবে। প্র্যাকটিক্যালি তো এটা সব ক্ষেত্রে ইম্পসিবল, সব ক্ষেত্রে পসিবল না, তাই না? সো ওই ক্ষেত্রে কিন্তু তুমি এক পাশ থেকেই দেখতেছো, তাই সেটা 8 জন মেয়ে ছিল 7 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে নাকি? ধরো 7 জন মেয়ে ছিল, তাই 1 কম 6 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে। বাট মুক্তার বেলায় বা মালার বেলা যেহেতু দুই পাশ থেকে দেখা যাচ্ছে, চক্রবিন্যাসের জন্য 1 বিয়োগ তো হবেই, আবার সেটা অর্ধেক হয়ে যাবে বিন্যাস সংখ্যা, কারণ এখানে দুইটা করে বিন্যাস একটায় কনভার্ট হয়ে যায়, প্রতি দুইটা করে। এটা তো আমি একটা সিস্টেম নিছি, তুমি গ্রিন ইয়েলো এগুলো সব এক্সচেঞ্জ করে আরেকটা বিন্যাস নাও, সেটারও এরকম ডান বাম হয়ে দুই পাশ একই রকম হয়ে যায়, একটা বিন্যাস হয়ে যাবে। তার মানে আমাদের ফাইনাল আনসার হবে, দেখো 8টা মালা ছিল, মুক্তা ছিল, 8 - 1
এত এর ফ্যাক্টোরিয়াল, আর 2টা করে বিন্যাস একটাই কনভার্ট হয় দেখে 2 দিয়ে ভাগ, অর্থাৎ ফাইনাল আনসার আসবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। বলো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? ধরো একটা গোল টেবিল বৈঠকে অনেকে বসছে, সেই ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে ভাগ হবে না। কেন? গোল টেবিলটা তুমি উপরে নিচ দুই পাশ থেকে দেখতে পাবে না, এই জন্য বলা একটা জড় বস্তু, একটা সিস্টেম তুমি হাতে নিয়ে যেটা দেখতেছো, কাইন্ড অফ এরকম। এই মালা টাইপের জিনিসের ক্ষেত্রেই হয়। বুঝতে পারছো? ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথটায় যাচ্ছি। কি বলা? 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 10 জন বিজ্ঞান বিভাগের ছাত্র ও 6 জন কলা বিভাগের ছাত্রকে তুমি কত রকম একটা গোল টেবিলে বসাতে পারো। তাহলে দেখো, আমরা কিন্তু এই টাইপের অঙ্ক করছি গতকালকে এই টাইপের অঙ্ক করছি যে 10 জন বিজ্ঞান বিভাগের ছাত্রের মাঝখানে তুমি 6 জন কলা বিভাগের ছাত্রকে বসিয়ে দিবা। গতকালকে বলতে গত ক্লাসে আর কি বসাই দিবা, করছি। বাট এটা পার্থক্য কি? এবার তুমি গোল টেবিলে বসাচ্ছ, মানে চক্র বিন্যাস হচ্ছে। তো আগে এটা বুঝো, মনে আছে গতদিন আমরা দেখছিলাম, ধরো 3 জনের মাঝখানে তোমার বসাইতে হবে। 3 জনের মাঝখানে ফাঁকা জায়গা কয়টা থাকে জানো? লিনিয়ারলি যখন আমরা করছিলাম, একটু মনে করে দেখো, ধরো 3 জনের মাঝখানে ফাঁকা জায়গা কিন্তু 4টা হয়ে যায়। এই দেখো, একটা ফাঁকা স্থান, একটা ফাঁকা স্থান, এই আরেকটা, এই আরেকটা। সো লিনিয়ার থাকার সময় 3 জনের মাঝে ফাঁকা স্থান একটা বেড়ে যায়, 4টা হয়ে যায়। বাট বৃত্তাকারে থাকলে দেখো, এই সেম জিনিসটা যদি বৃত্তাকারে থাকতো, ধরো আমি 3 জনকে নিচ্ছি, এটা 1 জন, এটা 2 জন, এটা 3 জন। বলো তো এখন ফাঁকা স্থান কয়টা থাকবে? ফাঁকা স্থান এই যে 1, এই যে 2, এই যে 3। মানে 3 জনের মাঝখানে বৃত্তাকার বা চাকরিক বিন্যাসের সময় ফাঁকা স্থান 3টাই থাকে। বুঝছো? তো তুমি চাও কলা বিজ্ঞানের ছাত্রজন, কলা বিভাগের ছাত্রজন একসাথে না বসে। সো তোমার বিজ্ঞানের ফাঁকা স্থানগুলো ওদের বসাইতে হবে। বিজ্ঞানের ছাত্র 10 জন, তাহলে ফাঁকা স্থান কয়টা? 10টা, রাইট? ফাঁকা স্থান কয়টা? 10টা। তাহলে তুমি 10টা ফাঁকা স্থানের মধ্যে 6 জনকে নিয়ে বসাচ্ছ 10p6 উপায়। 10টা ফাঁকা স্থানের মধ্যে 6 জনকে বসাচ্ছ 10p6 উপায়। দেন ওই বিজ্ঞানের ছাত্ররা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারেন, বাট সেটা কিন্তু একটা চক্র বিন্যাস, তারা চক্রাকারে নিজেদের মধ্যে আবার বিন্যাস করতে পারে। তার মানে ওরা যেহেতু 10 জন, 10 জনের চক্র বিন্যাস আবার হবে 10 - 1 এত এর ফ্যাক্টোরিয়াল। মানে ফাইনাল আনসার দাঁড়াচ্ছে 10p6 ইন্টু হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। বলো বুঝতে পারলা কিনা? আরেকটু এটা রিভিউ করে দিই। আমরা এই টাইপের ম্যাথ আগে করছি। বিজ্ঞানের মাঝখানে কলা বিভাগের ছাত্রদের যদি বসাতে হয়, আমি দেখব বিজ্ঞান বিভাগের ছাত্র কয়জন। লিনিয়ারলি হইলে 4 জন ছাত্র হইলে, 3 জন ছাত্র হইলে ফাঁকা স্থান বা মাঝখানে ফাঁকা স্থান হয়ে যায় 4টা, একটা বেশি। বাট দেখলাম সার্কুলারে থাকলে 3 জনের মাঝে ফাঁকা স্থান 3টাই থাকে। তার মানে 10 জনের মাঝে ফাঁকা স্থান কয়টা? 10টাই। সেই 10টা স্থানে তুমি 6 জনকে নিয়ে বসাবা, তাহলে সেটার উপায় সংখ্যা কত? 10p6 উপায়, রাইট? গেল। দেন এখানেও তো এই যে এই 3 জন, যাদের মাঝখানে তুমি বসাইছো, তারা নিজেরা বিন্যস্ত হইতে পারে 3 ফ্যাক্টোরিয়াল উপায়। তেমনি এইখানে বিজ্ঞান বিভাগে যে 10 জন বসে আছে, তারাও তো নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে, বাট তারা কিন্তু এবার একটা বৃত্তাকার টেবিলে বসা। তো তারা নিজেদের মধ্যে যে বিন্যাস করবে সেটা চক্র বিন্যাস। চক্র বিন্যাস আমরা দেখে আসছি 10 ফ্যাক্টোরিয়াল হবে না, এক কম হবে n-1, তাই হয়ে গেছে 10-1 মানে 9 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? সো আজকের ক্লাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টাইপ আমরা কভার করছি। এখন আমাদের পুনরাবৃত্তিমূলক যে বিন্যাস সেটা বাকি আছে। তবে নেক্সট ক্লাসে তোমরা, আগে আমরা করবো হচ্ছে সংখ্যা নিয়ে। তোমরা বলতে পারো যে ভাই সংখ্যা রিলেটেড ম্যাথগুলো তো কম করছি, সংখ্যা গঠন রিলেটেড। সো নেক্সট ক্লাস পুরোটাই হবে সংখ্যা রিলেটেড, সংখ্যা গঠন রিলেটেড, যত ধরনের টাইপ হতে পারে, যত ম্যাথ হতে পারে, সব একসাথে প্র্যাকটিস করে ফেলবো। দেন ফাইনাল ক্লাসটায় ওই পুনরাবৃত্তিমূলক বিন্যাস সহ পুনরাবৃত্তিমূলক বিন্যাসের যে সংখ্যার পার্ট সেটাও দেখে ফেলবো। ফাইনাল ক্লাস বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে বিন্যাসের ফাইনাল ক্লাস। বুঝছো? বিন্যাসে হয়তো 4 থেকে 5টা ক্লাস লাগতে পারে আর কি। বুঝছো? আমি ডিউরেশন বড় করলে আরও বড় হতো, বাট অনেকের অ্যাটেনশন থাকে না, তাই আমি 1 ঘন্টা করে রাখতে চাচ্ছি আর কি। সো আমাদের ফাইনালি ক্লাস 8টার মতো হয়তো হইতে পারে, 8, 9, 10টার মতো। বুঝছো? এই আর কি। তো ঠিক আছে, আচ্ছা ক্লাস এখানেই শেষ করতেছি। এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, এবং যতই আমি করাই দিই, আমি কনসেপ্টগুলো বুঝাই দিই, নিজে থেকে কিন্তু প্র্যাকটিস করে ফেলতে হবে। পুরো বিন্যাসটা আমার কাছে করার পর দেন যে বই সলভ করে, তাহলে হবে কি, বইয়ে তো এলোমেলো করে টাইপগুলো করে ফেলছে, শাফেল করা। আমি এখানে তোমাদের একদম শর্ট করে কোনটার পরে কোন কনসেপ্টটা পড়লে তোমার জন্য বুঝতে ইজিয়ার হবে, আমার সাইড থেকে আমি সেটা ইনশিওর করার চেষ্টা করছি। তো পুরো বিন্যাসটা কমপ্লিট হওয়ার পর দেন গিয়ে বই থেকে সলভ করো, তারপর আবার আমরা সমাবেশ করবো, দেখবা পুরো চ্যাপ্টারটা তোমার জন্য একদম ইজি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এখানেই শেষ করতেছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।